আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার ফলে তোমরা বাসায় অবস্থান করতেছ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। তোমাদের কথা চিন্তা ভাবনা করি আজকে অনলাইন ভিত্তিক ক্লাসে আমি হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে বসে আমার ক্লাস মনোযোগ সহকারে করবে। আশা করি কলেজের ক্লাসের মতো না হলেও আমি চেষ্টা করব তোমরা যাতে সহজভাবে প্রত্যেকটা টপিকস আত্মস্থ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র বইয়ে জৈব রসায়ন অধ্যায় আমি সিলেক্ট করেছি। আজকের আলোচ্য বিষয় হলো অ্যালকেন। দেখো, আমি প্রথমেই শিখে নেব যে অ্যালকেন কি, অ্যালকেন কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকেন সম্বন্ধে যদি বলতে চাই, তোমরা জানো অ্যালকেন হলো একটা জৈব যৌগ অথবা অ্যালকেন একটা হাইড্রোকার্বন। দেখো, তাহলে আমি বলতে পারি যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে অ্যালকেন বলা হয়। ক্লিয়ার? আমি আবার বলতেছি, যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে কি বলা হয়? অ্যালকেন। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকেন তোমরা জানো সম্পৃক্ত হাইড্রোকার্বনের ইউপেক নাম হলো অ্যালকেন। এটি সাধারণত প্যারাফিন নামে পরিচিত। কি বললাম? সম্পৃক্ত হাইড্রোকার্বনের ইউপেক নাম হলো অ্যালকেন, আর এটি সাধারণত প্যারাফিন নামে পরিচিত। দেখো, এখানে প্যারাম আমরা এখানে লিখে রাখছি। দেখো, প্যারাম এবং এফিনিস এই দুটো হলো গ্রিক শব্দ। গ্রিক প্যারাম ও এফিনিস এই দুটি শব্দের সমন্বয়ে প্যারাফিন শব্দটি গঠিত। এখানে প্যারাম মানে হলো স্বল্প আর এফিনিস যার অর্থ হলো আসক্তি। তার মানে আমরা বলতে পারি যে প্যারাফিন একটি স্বল্প আসক্তির যৌগ। কি বললাম? প্যারাফিন হলো একটা স্বল্প আসক্তির যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা প্রশ্ন হতে পারে, প্রায় সময় প্রশ্নটা আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? তাহলে দেখো, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ কি? কারণ আমরা শিখলাম যে অ্যালকেনে কার্বন পরমাণু সমূহ, তোমরা মনে রাখবা যে কার্বন পরমাণু সমূহ একক বন্ধন দ্বারা যুক্ত। অ্যালকেনে কার্বন যে পরমাণু সমূহ আছে সেটা কি একক বন্ধন দ্বারা যুক্ত, আর এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমরা জানো একক বন্ধন মানে এটা হলো সিগমা বন্ধন। একক বন্ধন মানে কি? সিগমা বন্ধন। আর সিগমা বন্ধন একটা শক্তিশালী বন্ধন। এই বন্ধন বাঁধতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। আর এই দৃঢ় সিগমা বন্ধন দ্বারা গঠিত অ্যালকেন সমূহ সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যার কারণে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। ক্লিয়ার? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন আমরা সেটা শিখলাম। তাহলে আমরা বলবো যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ অ্যালকেনে কার্বন পরমাণু সমূহ একক বন্ধন দ্বারা যুক্ত। অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে দৃঢ় সিগমা বন্ধনের কারণে অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যার কারণে অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা সামনে যাই। দেখো,
আমরা যদি অ্যালকেন লিখে নেই, অ্যালকেনের সাধারণ সংকেত তোমরা জানো CnH2n+2, যেখানে n সমান 1 2 3 ইত্যাদি অখণ্ড সংখ্যা। এবং অ্যালকেন তার কার্যকরীমূলক হলো কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকেনের কার্যকরীমূলক কার্বন কার্বন একক বন্ধন। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি তাহলে? CnH2n+2। তার মানে অ্যালকেন জাতীয় যৌগে যতগুলি কার্বন থাকবে তার দ্বিগুণের চেয়ে দুইটা বেশি কি থাকবে? হাইড্রোজেন। অ্যালকেন জাতীয় যৌগে যতগুলি কার্বন থাকবে তার দ্বিগুণের চেয়ে দুইটা বেশি কি থাকবে? হাইড্রোজেন। যেমন ধরো আমি যদি এমন একটা যৌগের কথা বলি যে যৌগটা হলো অ্যালকেন জাতীয় যৌগ, যেখানে কার্বন আছে 5টা, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? অবশ্যই 5 দুগুণে 10 আর 2 কত? 12। হাইড্রোজেন থাকবে 12টা। ক্লিয়ার? এখন দেখো তাহলে এভাবে আমরা এই সাধারণ সংকেতের সাহায্যে আমরা অ্যালকেন সমগোত্র শ্রেণীর প্রত্যেকটা যৌগের আণবিক সংকেত লিখতে পারি, গাঠনিক সংকেত আমরা লিখতে পারি। কেমন? প্রথমে আমরা এই সাধারণ সংকেতকে ফলো করব। এখানে আরেকটা বিষয় আমরা একটু জেনে নিই যে অ্যালকেন জাতীয় অ্যালকেনের এই শেষের অংশটুকু অর্থাৎ N, এই অংশটুকু অ্যালকেন জাতীয় সমস্ত যৌগের নামের শেষে N যুক্ত থাকবে সাফিক্স হিসাবে। দেখো আমরা যদি বলি যে মিথেন, দেখো N যুক্ত আছে, ইথেন N আছে, প্রোপেন N, তার মানে N যুক্ত সকল যৌগই হলো অ্যালকেন জাতীয় যৌগ। তার মানে আমরা প্রথমেই একটা যৌগের নাম শুনে খুব সহজে প্রথমেই আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি যৌগটা কি অ্যালকেন নাকি অ্যালকিন সমগোত্র শ্রেণী নাকি অ্যালকাইল সমগোত্র শ্রেণী। বুঝতে পারছো? দেখো আমি আবার বলতেছি যে অ্যালকেন জাতীয় সমস্ত যৌগের নামের শেষে কি যুক্ত থাকবে? N যুক্ত থাকবে। তাহলে দেখো এখানে আরো কিছু বিষয়, দেখো এখানে কিছু মূল শব্দ লিখে রাখছি। এখানে সমগোত্র শ্রেণী যৌগগুলি যদি আমরা আত্মস্থ করতে চাই তাহলে আমাদের মূল শব্দগুলি জানতে হবে। মনে রাখবা কোন জৈব যৌগে কার্বন সংখ্যা যদি থাকে 1টা তাহলে তার মূল শব্দ হলো মিথ। কার্বন সংখ্যা যদি থাকে 2টা ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন, 6টা থাকলে হেক্স। একইভাবে 7টা থাকলে হ্যাপ্ট, 8টা থাকলে অক্ট, নন ডেক, 11টা থাকলে অনডেক, একইভাবে 12টা থাকলে ডোডেক, 20টা পর্যন্ত আমি লিখলাম। 20টা যদি থাকে কার্বন সংখ্যা তাহলে ইকুয়ালস। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে আমরা বেশ কয়েকটা মূল শব্দ লিখলাম। তাহলে দেখো এখানে আরেকটা বিষয়, মূল শব্দগুলো একটু তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে মনে রাখতে পারবে। দেখো তারপর কিছু কিছু কৌশল তোমরা অবলম্বন করতে পারো। যেমন দেখো প্যান্ট মানে 5, সাদৃশ্য আছে অনেকটা। হেক্স মানে 6, যেমন অক্ট ও আছে। একইভাবে নন 9, ডেক 10। দেখো আমরা কিন্তু যদি একটু টেকনিক অবলম্বন করি তাহলে সহজভাবে কয়েকটা শিখতে পারি। বাকি কয়েকটা যদি 2-1বার প্র্যাকটিস করি তাহলে মূল শব্দগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমি প্রথমে অ্যালকেন সমগোত্র শ্রেণীর যে সাধারণ সংকেতটা আছে এই সাধারণ সংকেতে আমি n এর মান বসিয়ে যৌগগুলি নির্ধারণ করব। দেখো এখানে যদি n এর মান 1 বসানো হয় তাহলে যৌগটা কি পাই আমরা? দেখো n এর মান যদি 1 বসাই তাহলে আসে CH4। খুবই পরিচিত একটা যৌগ, তোমরা জানো CH4 মানে কি? মিথেন। CH4 মানে মিথেন। তাহলে এটা কিভাবে হলো? দেখো এই যৌগে কার্বন কয়টা আছে? 1টা। কয়টা আছে? 1টা। আর 1টা থাকার জন্য তার নাম হলো মিথ, অর্থাৎ মূল শব্দ হলো মিথ। যেহেতু অ্যালকেন সমগোত্র শ্রেণী থেকে আসছে এই জন্য তার সাফিক্স হিসেবে কি বসবে? N। তাহলে মিথ যোগ N যোগের নাম কি হলো? মিথেন। এটা হলো আণবিক গঠন। আমি যদি তার গাঠনিক সংকেত লিখতে চাই তাহলে দেখো এখানে কার্বন, তোমরা জানো কার্বনের যোজনী হলো 4, যৌগে কার্বনের যোজনী 4। অর্থাৎ আমি এখানে বলি তার হাত হলো 4টা। তাহলে তার 4টা হাত যদি থাকে প্রত্যেক হাতে কে বসবে? হাইড্রোজেন বসবে। এটা হলো মিথেনের আণবিক গঠন আর এটা হলো তার গাঠনিক গঠন।
এখন আসো 1 নাম্বার 2 নাম্বার, এখানে যদি n এর মান আমরা 2 বসাই, n এর মান যদি 2 বসাই তাহলে আমরা যৌগটা পাই C2H6। দেখো এই যৌগে কার্বন আছে কয়টা? দুইটা, দুইটার জন্য মূল শব্দ কি হবে? ইথ। আর কোত্থেকে আসছে? অ্যালকেন সমগত শ্রেণী থেকে। তাহলে ইথ যোগ n যোগের নাম হবে কি? ইথেন। যোগের নাম ইথেন। দেখো এই যে সংকেতটা, এই সংকেতটা আমরা কয়েকভাবে উপস্থাপন করতে পারি। যেমন এটাকে আমরা লিখতে পারি কার্বন কার্বন একক বন্ধন, অবশিষ্ট হাতগুলো কি এভাবে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে পারি। এটাকে আবার আমরা লিখতে পারি CH3 বন্ড CH3, এটাকে লিখতে পারি আমরা CH3 CH3। একইভাবে এটাকে আবার এই আণবিক গঠন রূপ নিতে পারি। একটা যৌগকে আমরা এই কয়েকভাবে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করব। এখন যদি তোমাকে বলা হয়, বলি যে বিউটেন কোন সমগত শ্রেণী যৌগ? অবশ্যই বলবা অ্যালকেন সমগত শ্রেণী যৌগ। তাহলে বিউটেন মানে সেখানে কার্বন কয়টা থাকবে? কার্বন থাকবে 4টা। দেখো আমি এই সাধারণ সংকেত এখন আমি ব্যবহার করব না। আমি যৌগের নাম শুনবো, নাম শুনে আমরা আইডেন্টিফাই করব সে কোন সমগত শ্রেণী যৌগ এবং তার সংকেতটা আমরা লিখে ফেলতে পারবো। দেখো আমি বলছি বিউটেন। বিউটেন মানে তোমরা বুঝতে পারতেছো যে কার্বন থাকবে কয়টা? 4টা। তাহলে প্রথমে 1 2 3 4 এভাবে আমি সাজিয়ে দিই। এবং কার্বন দেখো প্রত্যেক এই কার্বনের হাত আছে কয়টা? একটা। বাকি আছে কয়টা? 3টা। তাহলে অবশিষ্ট হাতগুলো যদি বসিয়ে দেই, এখানে বাকি আছে 2টা, এখানে 2টা, এখানে কয়টা? 3টা। এবং প্রত্যেক হাতে কে বসবে? অবশ্যই হাইড্রোজেন। হাইড্রোজেন বসাই দিলাম। খেয়াল করো, তাহলে এই যৌগের নাম বললাম, নাম হলো বিউটেন। এই যৌগটাকে আমরা বেশ কয়েকভাবে উপস্থাপন করতে পারি। আমরা এইভাবে লিখতে পারি CH3 CH2 CH2 CH3, এটাকে আমরা লিখতে পারি CH3 CH2 CH2 CH3, এটাকে আমরা লিখতে পারি কার্বন আছে 4টা C4, হাইড্রোজেন 10টা। দেখো যতগুলি কার্বন তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি কি থাকবে? হাইড্রোজেন। আমরা যদি এখানে n এর মান দেখো, আমি যদি n এর জায়গায় এখানে n এর জায়গায় যদি 4 বসাই তাহলে C4 2 × 4 + 2, যতগুলি কার্বন তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি কি আছে? হাইড্রোজেন। ক্লিয়ার? আমরা এইভাবে সহজভাবে বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন এভাবে আমরা অ্যালকেনজাত সমস্ত যৌগগুলি নামকরণ করতে পারি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ অ্যালকেন কি, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, এবং অ্যালকেনের কার্যকরীমূলক কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2 এবং অ্যালকেন সমগত শ্রেণীর যৌগগুলি কিভাবে শিখতে পারি সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। এখন আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। মুছে ফেলি। দেখো আমরা ইতিমধ্যে জানি যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেনকে প্যারাফিন মানে স্বল্প আসক্তির যৌগ। তার মানে অ্যালকেন সাধারণত তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দেখো তারপর আমরা দেখব যে কিছু ক্ষেত্রে অ্যালকেনও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেটা অ্যালকেনের রাসায়নিক ধর্ম বা বিক্রিয়াতে আমরা আলোচনা করব। আমরা এখন আলোচনা করব অ্যালকেনের প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকেনের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক বিক্রিয়ার তুলনায় অ্যালকেন বেশ কয়েকভাবে প্রস্তুত করা যায়। আমরা দেখো প্রথমে হলো অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগারে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। আরো আছে শিল্প উৎপাদন আর সাধারণ প্রস্তুতি। আজকে আমরা আলোচনা করব অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা যে পরীক্ষাগারে যদি অ্যালকেন তৈরি করতে হয় তাহলে আমাদের দুটি উপাদান প্রয়োজন। পরীক্ষাগারে অ্যালকেন প্রস্তুত করতে হলে আমাদের প্রথমত
প্রয়োজন হলো সোডা লাইম, 2 নাম্বার জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। কেন আমরা যদি পরীক্ষাগারে অ্যালকেন প্রস্তুত করতে চাই তাহলে প্রথমত আমার লাগবে কি সোডা লাইম, দ্বিতীয়ত জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। দেখো তাহলে আমরা প্রথমে জানবো যে সোডা লাইম কি জিনিস। দেখো তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে সোডা লাইম বলা হয়। কি বললাম? সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের শুষ্ক মিশ্রণকে কি বলা হয়? সোডা লাইম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সোডা লাইম প্রস্তুত করো, দেখো তাহলে সোডা লাইম কিভাবে প্রস্তুত করা যায় সেটাও একটু দেখে আসি। দেখো তাহলে আমরা যদি আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, সোডা লাইম প্রস্তুত করার জন্য আমাদের দরকার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার বাণিজ্যিক নাম হলো কলিচুন বা চুনের পানি। দেখো আমরা যদি ল্যাবরেটরি থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেই এবং তার সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তোমরা জানো সোডিয়াম হাইড্রোক্সাইড তার বাণিজ্যিক নাম হলো কি কস্টিক সোডা। দেখো আমরা যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, যুক্ত করে আমরা এখানে তাপ দিব। তাপ দেওয়ার পর দেখো কি হয়, এখানে দেখো ওএইচ আছে কয়টা? 2টা। আমরা যদি একটু বোঝার জন্য সাজিয়ে নিই, আমার এখানে তাপ দেওয়ার ফলে এখনো পানি অপসারিত হয়। খেয়াল করো, এখান থেকে যদি এখনো পানি অপসারণ হয় তাহলে এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড এই মিশ্রণটাকে বলা হয় সোডা লাইম। ক্লিয়ার? দেখো আমরা এতক্ষণ জানলাম যে সোডা লাইম কিভাবে আসে। যদি তোমাকে বলা হয় সোডা লাইম প্রস্তুত করো, আমরা এইভাবে প্র্যাকটিক্যালি দেখলাম। যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাতে চাও তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা তাপ দিব, তারপরে এখানে আমরা পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ, যাহা কি সোডা লাইম। দেখো এটা হলো সোডা। তাহলে পরীক্ষাগারে অ্যালকেন প্রস্তুত করতে হলে আমাদের 2টা উপাদান দরকার। তার মধ্যে প্রথম যে উপাদান সোডা লাইম কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা দেখলাম। এখন আসো আমরা দেখব জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ কিভাবে প্রস্তুত করা যায়। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, খেয়াল করো এখানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তোমাকে বলছে। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ মানে আমার প্রথমেই বুঝে নিতে হবে এখানে জৈব অ্যাসিড লাগবে। তার মানে দেখো আমরা যদি এখানে একটা জৈব অ্যাসিড নেই, যেমন CH3COOH, এটা একটা জৈব অ্যাসিড। তোমরা জানো এই যৌগের নাম হলো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। দেখো আমরা যদি ইথানোয়িক অ্যাসিড তার সাথে আমরা যদি কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা ক্ষার, আর এখানে CH3COOH সে কিন্তু একটা অ্যাসিড। তাই অ্যাসিড এবং ক্ষার মিলে আমরা জানি লবণ ও পানি উৎপন্ন হয়। তাহলে দেখো এখান থেকে বিক্রিয়াটা কিভাবে হবে, আমরা এখানে সোডিয়াম হাইড্রোজেনকে সরাবো, হাইড্রোজেন এসে কার সাথে যুক্ত হবে, কারণ হাইড্রোজেন পানিকে মানে OH কে পছন্দ করে। তাহলে আমরা পাই CH3COONA প্লাস পানি। দেখো আমরা তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাই হলো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, যৌগের নাম হলো সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। দেখো এখানে এই অংশটাকে দেখো, এটাকে সোডিয়াম অ্যাসিটেটও বলা হয়, সোডিয়াম অ্যাসিটেট, অথবা আমরা এখানে বলবো 2টা কার্বন বিশিষ্ট লবণ। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তার নাম কি? সোডিয়াম ইথানয়েড। দেখো এখানে 2টা কার্বন আছে এজন্য তার নাম ইথানয়েড। যদি 3টা কার্বন থাকতো প্রোপানয়েড, 4টা কার্বন থাকলে বিউটানয়েড, একদম 5টা কার্বন থাকলে পেন্টানয়েড। এভাবে আমরা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ প্রস্তুত করতে পারি। দেখো আমার এখানে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড ছিল, আমরা লবণ পাচ্ছি কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট লবণ পাইলাম। তোমাকে যদি 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড দেওয়া হয়
তাহলে কত কার্বন মিশ্র লবণ পাবো? অবশ্যই 3 কার্বন মিশ্র জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ পাবো, আর তার নাম হবে সোডিয়াম প্রোপানয়েড। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি, যেমন CH3 CH2 COOH, এটার নাম কি? প্রোপানয়িক অ্যাসিড। এখন দেখো তার সাথেও একইভাবে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তাহলে আমরা পাবো CH3 CH2 COONA, অর্থাৎ এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড। ক্লিয়ার? দেখো তাহলে আমরা এখানে নিছিলাম প্রোপানয়িক অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, আমরা পেলাম সোডিয়াম প্রোপানয়েড। এভাবে আমরা বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ পাই। দেখো আমরা এই সোডিয়াম লবণটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের উপর ভিত্তি করে আমরা এই বিভিন্ন কার্বনের অ্যালকেন তৈরি করতে পারবো। দেখো আমরা ইতিমধ্যেই পরীক্ষাগারে অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? সোডা লাইম প্রয়োজন, আর একটা হলো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। আর এই দুইটা কিভাবে আসছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম, তোমরা একটু প্র্যাকটিস করবে। এখন আসো আমরা মূল জায়গায় চলে যাই। এখন আমরা অ্যালকেন প্রস্তুত করব পরীক্ষাগারে। তাহলে দেখো আমরা সোডা লাইম দরকার ছিল, সোডা লাইম পেয়ে গেছি। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ দরকার ছিল, সেটাও আমরা পেয়ে গেলাম। এখন আমরা অ্যালকেন প্রস্তুত করব, তার জন্য আমরা এখানে CH3 COONA লবণ নিলাম। তোমরা জানো এর নাম কি? সোডিয়াম ইথানয়েড। কি নাম? সোডিয়াম ইথানয়েড। তার সাথে এখন আমরা যুক্ত করব সোডা লাইম। সোডা লাইম যুক্ত করে আমরা টানব। ক্লিয়ার? দেখো তাহলে জাস্ট আমাকে ফলো করবা, কোন অংশটুকু আমরা বাড়াবো। দেখো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, তার সাথে সোডা লাইম। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি না। তোমাদের মনে রাখতে হবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই শুষ্ক হতে হবে, আর তার জন্যই আমাদের সোডা লাইমটাই এখানে প্রয়োজন। সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া যাবে না। ক্লিয়ার? দেখো তাহলে আমরা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম ইথানয়েড, তার সাথে নিলাম সোডা লাইম। সোডা লাইমের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এই অংশটা মূলত অংশগ্রহণ করে। দেখো আমাদের এই অংশটুকু এবং এই অংশটুকু গিয়ে যে এখানে তৈরি করবে সোডিয়াম কার্বনেট প্লাস। খেয়াল করো এখানে বাকি আছে কি? হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এসে যুক্ত হবে কোথায়? এই CH3 এর সাথে। তাহলে আমরা কি পেলাম? CH4, অর্থাৎ মিথেন। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল করো, মজার বিষয় হলো যে এখানে কয়টা কার্বন ছিল? 2টা কার্বন, কিন্তু অ্যালকেন তৈরি হলো এখানে কয়টা কার্বন? এখানে তো একটা কার্বন। তাহলে দেখো কার্বন সংখ্যা কি? হ্রাস পাইল। অর্থাৎ প্রকৃত অর্থে এখানে দেখো এখানে যে COO কার্বক্সিলেট আয়ন, অর্থাৎ এখানে কার্বক্সিলেট আয়নটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বিমুক্ত হয়। খেয়াল করে বিষয়, এখানে যে কার্বক্সিলেট আয়নটা আছে, কার্বক্সিলেট আয়নটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বিমুক্ত হয়, যার কারণে এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। খেয়াল করে বিষয়, পরীক্ষার সময় প্রশ্ন হতে পারে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতে কি বুঝি। তাহলে আমরা এরকম ভাবে এটা কিন্তু একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা এটা কিভাবে বলবো? যে এখানে জৈব অ্যাসিডে সোডিয়াম লবণে কার্বক্সিলেট আয়ন কার্বন ডাই অক্সাইড হিসেবে বিমুক্ত হয়। আসলে এখানে পরবর্তী সে সোডিয়াম কার্বনেট হিসেবে রূপান্তরিত হয়। ক্লিয়ার? যার ফলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো আমরা তোমাকে যদি এখানে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে, তোমাকে যদি প্রশ্ন করে যে তোমাকে 3 কার্বন বিশিষ্ট একটি জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ দেওয়া হলো, তাহলে কত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে? শিক্ষার্থীরা কি বলবো? যে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ তোমাকে দেওয়া হলো, তাহলে তা থেকে কত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে? তাহলে অবশ্যই 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। কারণ তোমরা দেখতেছো ইতিমধ্যেই এখানে প্রথম আমরা ছিলাম সোডিয়াম ইথানয়েড, 2 কার্বন বিশিষ্ট একটা লবণ, আর এখানে অ্যালকেন তৈরি 1 কার্বন বিশিষ্ট। দেখো আমরা একটু সেটাও প্র্যাকটিস করি। তাহলে 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 তারপরে COONA,
যৌগটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েট। তার সাথে আমরা যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তাপ দেব, তাপ দিলে কোন অংশ যাবে? দেখো এই অংশটুকু চলে যাবে, এখানে তৈরি করবে সোডিয়াম কার্বনেট প্লাস। এখানে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা পাবো CH3 অর্থাৎ ইথেন। ক্লিয়ার? তার মানে যত কার্বন মিশ্রিত জৈব অ্যাসিড সোডিয়াম লবণ নেব, তা থেকে একটা কার্বন কম বিশিষ্ট আমরা অ্যালকেন পাবো। ক্লিয়ার? তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমাকে জৈব অ্যাসিড সোডিয়াম লবণ দেওয়া হলো 5 কার্বন মিশ্র, তাহলে অ্যালকেন তৈরি হবে কত কার্বন মিশ্র? অবশ্যই 4 কার্বন মিশ্র। তার মানে দেখো আমরা মুখে মুখে এখন আনসার দিয়ে দিতে পারি। ক্লিয়ার? দেখো তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে পরীক্ষাগারে কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি। আমি আবার যদি একটু রিপিট করি, পরীক্ষাগারে অ্যালকেন তৈরি করতে গেলে আমাদের দুইটা উপাদান প্রয়োজন, একটা হলো সোডা লাইম আর একটা হলো কি জৈব অ্যাসিড সোডিয়াম লবণ। দেখো সোডা লাইম কিভাবে আসে আমরা সেটাও দেখলাম, আর জৈব অ্যাসিড সোডিয়াম লবণ। সোডা লাইম প্রস্তুত করতে গেলে আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তাহলে আমরা সোডা লাইম পাবো। অপরদিকে জৈব অ্যাসিড সোডিয়াম লবণ যদি তৈরি করতে চাই, তাহলে আমরা জৈব অ্যাসিড নেব এবং তার সাথে আমরা নেব সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা জৈব অ্যাসিড সোডিয়াম লবণ পাবো। এই দুইটা উপাদান যখন পাবো তখন এই দুইটা উপাদান দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুত করে ফেলবো, যাহা আমরা বলতেছি পরীক্ষাগারে অ্যালকেন প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। দেখো আমি একটা কথা বলি, আমি চেষ্টা করছি সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। আমি ধারাবাহিকভাবে জৈব রসায়নের এরকম ধারাবাহিকভাবে আজকে অ্যালকেন আলোচনা করছি, অর্থাৎ অ্যালকেনের শুধুমাত্র একটা প্রস্তুতি, পরীক্ষাগারের প্রস্তুতি। পরবর্তী ভিডিওগুলোতে আমি অ্যালকেনের শিল্প উৎপাদন, অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, একইভাবে অ্যালকিন, অ্যালকাইন প্রত্যেকটা সমবেত শ্রেণীর প্রস্তুতি, অর্থাৎ জৈব রসায়ন অধ্যায়টাই ধারাবাহিকভাবে আমি উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় অবস্থান করো। তোমরা এই করোনা ভাইরাস জানো আমাদের সব জায়গায় ছড়িয়ে গেছে, সুতরাং তোমরা বাসায় অবস্থান করো। তোমাদের জন্যই এই ক্লাসে আসা। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, যাতে তোমরা বাসায় বসে শিখতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয়, তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য লিখবে যে কমেন্টস বক্সে। তোমরা সেখানে লিখে জানাবে আমাকে যে তোমাদের কোন কোন টপিকসের প্রবলেম থাকে, বা আরো কিভাবে আমি মানে আরো যদি ক্লাসটা কিভাবে নিলে তোমরা উপকৃত হও, সেই বিষয়টা যদি আমাকে জানাও তাহলে আরো সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলতেছি, তোমরা বাসায় অবস্থান করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।